আমাদের সহকর্মী মাকসুদুর নবী নিউজ রুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। মাকসুদ, আমরা শুনছিলাম বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ঠিক 9টা 40 মিনিটে ওসমান হাদি মারা গিয়েছেন এবং যদ্দূর দেখেছি যে তার ভাই ওমর হাদি এই খবরটি নিশ্চিত করেছেন। আপনার কাছে যদি সবশেষ তথ্য থাকে। কিছুক্ষণ আগে বার্তাকক্ষে সংবাদটি এসেছে, যেই খবরটি পাওয়ার জন্য আসলে গোটা দেশবাসী অপেক্ষায় মোটেও ছিল না। আমরা কিন্তু সকাল থেকে সংবাদ পাচ্ছিলাম, এমনকি গত রাত থেকে সরকার থেকেও জানানো হয়েছিল যে ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এর প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানায় এবং আজকে সারাদিন এই ঘটনা আমরা খবর রাখছিলাম। আমরা জানছিলাম যে ওসমান হাদির আরও একটি সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। তার মাঝখানে একটি আলাপ আলোচনা হচ্ছিল যে ওসমান হাদিকে আরও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার পরামর্শ ছিল, কিন্তু তার যে শারীরিক সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। সেই মর্মে পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়, কিন্তু সবশেষ আমাদের কাছে খবর এলো যে ওসমান হাদি আর নেই। আপনি জানেন যে ওসমান হাদির গত 12 তারিখে তিনি যখন গণসংযোগ চালাচ্ছিলেন তখন এমন একটা অবস্থায় আততায়ীর গুলিতে তিনি অত্যন্ত আহত হন এবং ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার পর কয়েকদিনের ব্যবধানে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বটে, কিন্তু এই যে দীর্ঘ জার্নি 4 ঘন্টার যে আকাশপথের যাত্রা, এই যাত্রায় তার মস্তিষ্কে এক ধরনের চাপ তৈরি হতে পারে, কেননা এয়ার প্রেশার বলে একটা কথা রয়েছে। সেই চাপ মোকাবেলা করে সেই হাসপাতালে গিয়ে হাদি আসলে কতটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে পারবেন, সেই চ্যালেঞ্জটি ছিল। কিন্তু দেশবাসীর দোয়ার তার সঙ্গে ছিল, কিন্তু তিনি যে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন সেই প্রত্যাশা নিশ্চয়ই কেউ করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খবর পেয়েছি শাহবাগে অনেকেই যারা হাদির অনুসারী কিংবা সহযোদ্ধা ছাত্র জনতা তাদের অনেকেই জড়ো হচ্ছেন এবং এই ঘটনায় বলা হচ্ছে যে আপনি জানেন যে গত কয়েকদিনের যে ঘটনা পরম্পরা এবং অনুসন্ধান, সেই অনুসন্ধানে কিন্তু বেরিয়ে এসেছে যে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম তিনি আরও 2জন সহযোগী সহ এই ঘটনা ঘটিয়েছেন। ছাত্র জনতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ তারা নতুন রূপে ফিরে আসার জন্য হাদিরকে দিয়ে এই হত্যাকাণ্ড শুরু করেছে এবং সেটি নয়। আজকে আপনি জানেন যে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ কিছু কর্মসূচি ছিল। গতকাল ধরে এই ধরনের কর্মসূচিতে এক ধরনের অভিযোগ তোলবার চেষ্টা করা হচ্ছে যে প্রতিবেশী দেশের ইন্ধনে এই ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, যদিও এই বিষয়টি দ্বিপাক্ষিক একটি বিষয়। এটি নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের শিথিল যোগাযোগ চলছে। এই বিষয়টি এমন একটা পর্যায়ে গেছে যে হাদি একটি অতি সাধারণ চরিত্র থেকে হাদি যখন জাতীয় ভাবে বিপ্লব এবং আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছেন, তখন কিন্তু এই হাদির ওপরে সবার নজর যেমন ছিল, হাদির এই আন্দোলন, হাদির যে চেতনা কিংবা হাদির যে ভাষ্য, সেটি যে নিছক একজন ব্যক্তির, একজন গণতন্ত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্রের নয়, বরং 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ তৈরির যে উদ্যোগ, সেই উদ্যোগের হাদি একটি অন্যতম প্রতীক এবং বলিষ্ঠ কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরকে নিভিয়ে দেওয়ার জন্য এক ধরনের বড় পরিকল্পনা আঁকা হয়েছে বলেই হাদির সহযোদ্ধারা বলছেন। অনেকে বলছেন যে শুধু হাদি নয়, এই ওসমান হাদির পরে কিন্তু টার্গেটে রয়েছেন আরও আলোচিত যারা ছাত্রনেতা এবং তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। আপনি জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। তফসিল ঘোষণার পরদিনই কিন্তু এই ঘটনাটি ঘটে। সেটিকে কেন্দ্র করে গোটা নির্বাচন ব্যবস্থায় যে সার্বিক নিরাপত্তা, সেটি নিয়ে বড় ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়েছে, প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। এমন একটা মুহূর্তে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা কিংবা জনসংযোগ চালাচ্ছিলেন। সম্ভাব্য প্রার্থী পক্ষান্তরে তার একই আসনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। এমন
ঘটনায় গোটা নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। এই মুহূর্তে সরকার এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবে, যদিও সরকারের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। বলা হচ্ছিল যে নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ, কিন্তু নির্বাচনী ট্রেনে দেশ কতটা উঠে গেছে সেটি কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনার পরপরই প্রশ্ন তৈরি হয়েছে। আসলে গন্তব্য কি পৌঁছাতে পারছে? কারণ দেশ জুড়ে তেমনভাবে নির্বাচনী আবহ কিন্তু তৈরি হয়নি। অন্যদিকে আমরা জানি যে আর কয়েকদিন পর তারেক রহমান তিনি 25 ডিসেম্বর ঢাকায় ফিরবেন 17 বছরের নির্বাসিত জীবন শেষে, এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন যুক্তরাজ্য সরকারের কাছে। সেই সব মিলিয়ে একটি ঘোলাটে পরিস্থিতির মধ্যে এমন শরীফ ওসমান হাদির এই প্রয়াণের খবর নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা, তাদের জন্য একটি হৃদয় ভারী করা খবর। এই পরিস্থিতি আসলে কারোর জন্যই বহন করার মতো না। শরীফ ওসমান হাদি আমরা জেনেছি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই খবরটি নিশ্চিত করেছেন তার ভাই, এবং তার মরদেহ বাংলাদেশে আনার যে প্রক্রিয়া, কবে আনা হবে, আনার পরের যে আনুষ্ঠানিকতাগুলো কী হবে, এই তথ্যগুলো আমরা জানতে পারিনি। আমরা চেষ্টা করব যে শরীফ ওসমান হাদির সর্বশেষ আপডেটটি নেবার জন্য। আমরা জি মাকসুদ, আপনি জি, মাকসুদুন নবী, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলছিল যদি ওসমান হাদি মারা যায় এই মুহূর্তে দেশের জন্য অবশ্যই ক্ষতিকর, এবং অনেকে বলছেন যে একজন ওসমান হাদির মৃত্যুতে এই মুহূর্তে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার মৃত্যুতে দেশের রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। দেখুন, যেটি বলছিলাম, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর যে প্রভাবটা পড়বে বলে ধারণা করা হয়, আসলে শরীফ ওসমান হাদির উপরে যে হামলা চালানো হয়েছে এটি শুধু ব্যক্তি শরীফ ওসমান হাদির উপরে কোনো দল বা কোনো গোষ্ঠীর ক্ষোভ নয়, বরং অভ্যুত্থানের যে ছাত্র জনতা তাদের উপরে, তাদেরকে ভয় দেখানোর জন্য, এবং সামনের দিনে নতুন বাংলাদেশ গড়ার যে লড়াই সেটি যেন এক ধরনের ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে যায়। মূলত ভয় দেখানো। কিছু চরিত্রের নাম আমরা শুনেছি, তাদেরকে নাকি হিট লিস্টে রাখা হয়েছে। আসলে ভয়ের যে একটা আবহ তৈরি করার চেষ্টা ছিল, সেটিকে বিশ্লেষকরা তাই বলছেন যে শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করার মধ্য দিয়ে ছাত্র জনতাকে এক ধরনের ভয় দেখানো হচ্ছে। ফলে চলমান যে বা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন এবং নির্বাচনমুখী যে প্রস্তুতি প্রচারণা, সেখানে প্রভাব ফেলা, এবং এই ঘটনার পরপর কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে যে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য এটি একটি ষড়যন্ত্র। একই ধরনের বক্তব্য জামায়াত এবং এনসিপি সহ অন্যান্য দল থেকেও এসেছে, যদিও বলা হচ্ছে কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। তবে এই ঘটনার পর জাতীয় রাজনীতি এবং সমকালীন রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেবে সেটি নিশ্চিত করে বলা যায় না। কেননা আমরা এর আগে দেখেছি যখন 5 তারিখের পর পলায়নের পর শেখ হাসিনা যখন ভারতে পলায়ন অবস্থায় কতগুলো বক্তব্য রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা ভাষণ দেওয়ার চেষ্টা করেছেন ডিজিটাল মিডিয়ায়, সেটির পরপরই আমরা অনেক ধরনের প্রতিক্রিয়া দেখেছি। আমরা দেখেছি ধানমন্ডি 32-এ সেখানে এক ধরনের হামলা চালানোর, আরও কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ভাঙচুরের চেষ্টা আমরা দেখেছি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সব মিলিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুব একটা ভালো অবস্থা নেই সেটি খুব পরিষ্কারভাবে বোঝা গেল, এবং এই ওসমান হাদির মৃত্যুর পর আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আর একটি বড় চ্যালেঞ্জের জায়গা তৈরি করবে। মাকসুদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির সক্ষমতা নিয়েও কিছু প্রশ্ন উঠেছে, এই বিষয়ে আপনার কাছেও জানতে চাইবো আমরা। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আবারও আসছি আপনার কাছে। আবারও ফিরছি আপনার কাছে।